রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণু বিষয়ের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তানের করাচি থেকে। সেখানে একটি বিক্ষোভ দেখানো হয়েছে যে আমেরিকার যে এমবেসি আছে সে এমবেসির সামনে, এবং সেখানে ভাঙচুর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং তারপরে যেটুকু জানা যাচ্ছে যে পাকিস্তানি পুলিশ বা আমেরিকান সেনাবাহিনী তাদের বাধ্য হয়ে গুলি চালিয়েছেন এবং প্রায় 10 জন মারা গেছে এবং আরও অনেকে আহত হয়েছেন কার্যত। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, যুদ্ধ হচ্ছে ইরানে, যুদ্ধ হচ্ছে আমেরিকার, যুদ্ধ হচ্ছে ইসরায়েলের, আর লোক মারা যাচ্ছে পাকিস্তানের ঘরে বসে বসে খালি। দেখুন অবস্থা। আবার এখানে বিক্ষোভ দেখানোর একটা কারণও হতে পারে, যে যিনি আছেন সেনাপ্রধান আসিফ মুনি, তিনি তো আমেরিকার, বুঝতেই পারছেন, তার মাথাটা ওইখানে বিক্রি আছে, সেই একটা রাগ আছে যে তারা সে ইরানের লোকগুলোকে মারছে আর আপনি এখানে মস্তি করছেন, মানে তাদের হয়ে তাদের সাপোর্ট করছেন বা তাদের পায়ের তলায় বসে রয়েছেন। এটা ব্যাপারও তো থাকতে পারে না। কিন্তু আপনারা যেটুকু বুঝেছেন সেটুকু হচ্ছে, আমি যেটুকু বুঝেছি যে বিক্ষোভ দেখাচ্ছেন দেখান, কিন্তু বিক্ষোভটাতে বেশি বড় না হয়ে যায় কার্যত, নাহলে আমেরিকা আবার রেগে যাবে। সেহেতু কিছু সেই একটা সমস্যা রয়েছে। সেই কারণেই কোনো সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনীও হতে পারে, পাকিস্তানের পুলিশও হতে পারে, তারপরে কিন্তু আমেরিকার সেনাবাহিনীও হতে পারে, কার্যত তারা গুলি করেছে কিন্তু। এবং যেটুকু জানা যাচ্ছে 10 জন মারা গেছে, মানে এই প্রথম যুদ্ধ হচ্ছে কোথায়, মারা যাচ্ছে পাকিস্তানে। ঠিক আছে, তো কি বলবো আমি। তো যাই হোক, এরপরে যুদ্ধের আপডেট কতটা আপনারা আগের দিন দেখেছিলেন। আমি আগের দিনই বলেছিলাম যে এই আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন কার্যত। তারপরে এমন একটা কথা বলা হচ্ছিল, রিজিম চেঞ্জ হবে, সরকার চেঞ্জ হবে, এমন কেউ আসবে যায় যেটা আমেরিকার পছন্দের এবং আমেরিকার সঙ্গে কার্যত চলবে ভালো সম্পর্ক রেখে। তো যেটুকু জানা যাচ্ছে যে এখন হয়েছেন কিন্তু, আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আয়াতুল্লাহ আরব ইনি হয়েছেন। এবং যেটুকু বোঝা যাচ্ছে যে তার এই যে ইরানের পক্ষ থেকে বা ইরানের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা এই আয়াতুল্লাহ খামেনির নীতিতেই চলবো। তার জন্য আমরা এই আয়াতুল্লাহ যে আরব রয়েছে তাকে বলতে পারেন যে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তাকে কিন্তু এখন করা হয়েছে, সর্বগুরু বলুন, সর্ব হিরো মানে নেতা বলুন, তাকে কিন্তু করা হয়েছে যে তারা যে খামেনির পথেই চলবে, তো সেটা প্রমাণিত হয়েছে। তো এখন পর্যন্ত এইটুকু আপডেট রয়েছে। আরও কি আপডেট রয়েছে না, ভারত কিন্তু একটা স্ট্যান্ড নিয়েছে। ভারতে দেখছিলাম মিটিংয়ে বসেছিল ভারতের প্রধানমন্ত্রী এবং আরও বিদেশ মন্ত্রী, আরও যে সমস্ত নেতৃবর্গ ছিল তারা কিন্তু মিটিং করেছেন। এবং সেখানে কি কারণে মিটিং করা হয়েছে সেটা সব জানতে পারবেন, ভিডিওর সঙ্গে থাকুন, জানতে পারবেন আপনারা। তো ভারত যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা হচ্ছে ইউএর পক্ষে। মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন ইউএর সঙ্গে এবং তিনি ইউএর পাশে আছেন। এখন আপনাদের মাথায় আসতেই পারে ইউএ কী করে এলো এখানটা। যুদ্ধ হচ্ছে ইসরায়েল, আমেরিকা, ইরান। কারণ ইরান যেহেতু ইসরায়েলের উপরও কার্যত বোম মারতে পারছে না সেই অর্থে, এবং আমেরিকাকেও মারতে পারছে না সেই অর্থে, তাই ইরানের টার্গেট করছে যে আমেরিকার যে সমস্ত দেশগুলো রয়েছে, ইউএই হতে পারে, সৌদি আরবে রয়েছে, তারপরে দুবাইয়ে রয়েছে, তো এই সমস্ত যে সমস্ত স্থানে আমেরিকার যে বেসগুলো রয়েছে, এয়ার বেসগুলো, সেখানে কিন্তু অ্যাটাক করার চেষ্টা করছে। কিন্তু জানি না ইচ্ছাকৃত না দুর্ভাগ্যবশত সেই অ্যাটাকগুলো সঠিক পর্যায়ে কিন্তু যাচ্ছে না কার্যত ওই এয়ার বেসগুলো। তো তার পক্ষে কি হচ্ছে, যেখানে মানুষ বসবাস করছে তাদের উপরে কিন্তু অ্যাটাক করছে। এবং আমাদের ভারতবর্ষ আপনারা সকলেই জানেন যে এখন একটা নতুন একটা স্ট্যান্ড নিয়েছে। আগের মতন কিন্তু মানে ওই এদিকে এইভাবে চলছে না কার্যত। এখন যে নীতি ধারণ করেছেন, যারা উন্নত দেশ তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য হবে, এবং যারা মারকুটুরে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করব না, কিন্তু সেই অর্থে মেলামেশা করবো না, কিন্তু তাদেরকেও আমরা কিছু বলবো না। তো এইখানটা কিন্তু ইরানের পক্ষ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, যেহেতু নিরীহ মানুষদের তারা অ্যাটাক করছে। অন্য দেশের যুদ্ধ হচ্ছে আমেরিকার এবং ইসরায়েল এবং ইরানের, কিন্তু ইরান বোমবারি করছে ইউএই, দুবাই, সৌদি আরব, কাতার, এই সমস্ত দেশের উপরে কিন্তু মিসাইল অ্যাটাক করছে এবং ড্রোন হামলা করছে, যার ফলে এবং যেখানে করার কথা সেখানে কিন্তু হচ্ছে না কার্যত। সেখানে হচ্ছে না, হচ্ছে কোথায়, যেখানে মানুষ বসবাস করছে, সেখানে কিন্তু অ্যাটাক হচ্ছে। দেখুন আমার থেকে আরও ভালো বলতে পারবেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস,
তিনি কি বলছেন তার বক্তব্য আমি আপনাদের শোনাচ্ছি। তিনি একটি অন্য চ্যানেলে কথা বলছিলেন, সেখান থেকে সেই তার বক্তব্য আমি তুলে এনেছি, আপনাদের আমি শোনাবো তিনি কি বলছেন। তো যুদ্ধের যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, তো চলুন ব্রিগেডিয়ার দাস তিনি কি বলছেন একবার মন দিয়ে ভালো করে শুনুন। দেখুন, প্রথমে বলি, আপনি পাকিস্তান দিয়ে শুরু করলেন। পাকিস্তানে কিছু মানুষ, তারা এই আমেরিকার অন্যায্য আক্রমণ এবং শাহ বলছি খামেনি, সুপ্রিম কমান্ডার ইরান, তার মৃত্যুকে ক্ষোভের প্রকাশ করতে গিয়ে করাচির ইউএস যেটা এম্বাসি আছে সেটাতে অ্যাটাক করে। এখন অবধি আমি যেটুকুনি জানি 10 জন মানুষ গুলিতে নিহত হয়েছেন এবং মব পালিয়ে যায়। কে মেরেছে এই গুলিগুলো? আমেরিকান ফোর্সেস মেরেছে, কেউ বলছে ইউএস মেরিনস ওখানে আছিল পোস্টের তারা মেরেছে, কেউ বলছে পাকিস্তানের পুলিশ মেরেছে, আমি ঠিক জানি না। পাকিস্তানের এই ক্ষোভ প্রকাশের সাথে সাথে আরেকটা জিনিস হয়েছে, যে কারণ পাকিস্তানটা ছোট্ট করে বলিনি, তারপরে ইরান নিয়ে আসছে, যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যে মারপিটটা চলছিল তাতে শুনতে পাচ্ছি যে আফগানিস্তান নাকি একটা পাকিস্তানি ফাইটার জেটকে নামিয়ে দিয়েছে এবং পাইলটকে ক্যাপচার করেছে। কিছু কিছু মিডিয়া দেখাচ্ছে সেটা। এটাও জানতে পেরেছি যে আজকে সকালে, যে কালকে রাতে নাকি তেহরিকে তালিবান পাকিস্তান, একটু আগে এটা পাবলিশ হলো 2-3 মিনিট আগে, যে তেহরিকে তালিবান পাকিস্তান নাকি পাকিস্তানের অনেকগুলো জায়গায় খাইবার পাখতুনখোয়ায় অ্যাটাক করেছে এবং 12-13 জন সৈন্যকে মেরে দিয়েছে। পাকিস্তানের সত্যি দুর্দিন চলছে, কারণ তারা একদিকে আমেরিকার পোষা, আমেরিকার মুখাপেক্ষী, আমেরিকা রুটি ফেলবে তো তারা খাবে, আবার আরেক দিকে তারা পৃথিবীতে যতগুলো মুসলিম নেশন আছে 58টা বলে, সেই এতগুলো মুসলিম নেশনের মধ্যে একমাত্র নিউক্লিয়ার পাওয়ার, তারা এখানে চুপ করে বসে থাকতে পারে না। তাহলে একটু আওয়াজ করেছে, তারা একটু ভো ভো করেছে, কিন্তু তারপরে চুপ করে বসে আছে। তাদের দেশবাসীরা যখন তার বিরুদ্ধে কথা বলছে, ট্রাম্পের বিরুদ্ধে, তখন তারা গুলি করে মারছে তাকে। আমেরিকা একটা নোটিশ পাঠিয়েছে যে পাকিস্তানে যত আমেরিকান সিটিজেন আছেন তারা ফাঁকায় বেরোবেন না, সাবধানে থাকবেন। তো এই হলো পাকিস্তানের গল্প। এবার চলে আসি ইউএইতে বলছি ইরানের। এবার ইরান গত 2 দিনে বহু মিসাইল টার্গেট করেছে। বাট আমি একটা ছোট্ট ফিগার আপনাকে দিতে চাই, যে ইসরায়েলকে ইরান মেরেছে এখন অবধি 200টা মিসাইল এবং 12টা ড্রোন। আর ইউনাইটেড আরব এমিরেটস, মানে দুবাই, আমরা যেটাকে বলি দুবাই, সারদা, আবুধাবি, ওখানে 140টা মিসাইল আর 270টা ড্রোন পাঠিয়েছে। কাতারকে মেরেছে 66টা মিসাইল আর 45টা ড্রোন, ওমানকে মাত্র 3টে ড্রোন। তো এই ব্যাপারটা একটু চিন্তা, যে এরা ইউএই আর কাতারের পিছনে কেন পড়ে গেছে। কারণ এরা কোথাও একটা মনে করে, ইরানের যে খামেনি এবং তার দলবল, এখন তো খামেনি নেই, যে ইহুদি বিরোধিতায় কোথাও একটা গাফিলতি করেছে ইউনাইটেড আরব এমিরেটস, কাতার আর বাহরেইন। কারণ অ্যাব্রাহাম অ্যাকর্ড বলে একটা অ্যাকর্ড হয়েছিল 2020 সালে, যখন ট্রাম্প রাষ্ট্রপতি ছিলেন প্রথমবারের মতো, তখন ইসরায়েল, আমেরিকা, ইউএই, বাহরেইন এরা মিলে, আর মোরক্কো, সুদান করেছিল, এবং সৌদি আরবিয়াকে এরা বলেছিল করাবে, বাট তার আগে এই অ্যাটাকটা হয়ে গিয়েছিল হামাসের ইসরায়েল। তো কোথাও ইরান এদের দোষারোপ করে বলে এদের যেন একটা শিক্ষা দেওয়ার জায়গায় এসছে। আজকে জানতে পারছি সকালবেলায় নাকি আমাদের প্রাইম মিনিস্টার ইউএইর যিনি সর্বোচ্চ নেতা, তাকে ফোন করেছেন। তিনি তো ভাই বলে ডাকেন তাকে। দেখলাম টুইটে যে আমার ভাইয়ের সাথে আমি কথা বলেছি, সমবেদনা জানিয়েছি, সাবধানে থাকতে বলেছি, এবং আমাদের দেশের মানুষদের সম্বন্ধেও একটু চিন্তা জানিয়েছি, এবং আমি ওনার পাশে দাঁড়িয়ে আছি। তো এখানে একটা অবস্থান কিন্তু স্পষ্ট হয়ে গেছে। কোথাও আমি যেটুকুনি বুঝি, ভারতবর্ষ অবস্থান স্পষ্ট করছে যে ইউএইর পাশে আছে। আপনি হয়তো দেখেছেন কিছুদিন আগে এই ভদ্রলোক এসেছিলেন ভারতবর্ষে, 3 ঘন্টা 4 ঘন্টা ফ্লাইটে করে এসেছিলেন, 2 ঘন্টা প্রধানমন্ত্রীর সাথে ক্লোজ ডোর ডিসকাশন করেছেন, আবার ফেরত চলে গেছিলেন। কি করেছেন আমরা জানি, আমরা যা ইচ্ছা চিন্তা করতে পারি, বাট করেছিলেন ডিসকাশন। এনার সাথে আমাদের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সম্পর্ক খুব ভালো, এবং সৌদি আরবের সাথেও ভালো। এবার এইখানে কি হচ্ছে, এই দেশগুলোতে ভারতবর্ষ কয়েক বিলিয়ন ডলার লাগিয়ে বসে আছে, তারাও আমাদের উপরে লাগিয়ে বসে আছে। ফলে এখানটা যদি ঘেটে যায় তাহলে ভারতবর্ষের টাকার লস হবে, সামরিকভাবে লস না হলেও, এবং সেটাতে ভারতবর্ষের উন্নতি এবং গ্রোথ স্টোরি হয়তো বিক্ষিপ্ত হবে।
এবং আমি একটা জিনিস যেটা বহু বছর ধরে পড়াশোনা করছি এই ব্যাপারে, যেটা বুঝতে পারছি, একটু আজ পাচ্ছি, যে একটা সময় ছিল যখন আমরা দুই নৌকায় পা দিয়ে বেশি চলতাম। এখন বোধহয় আমরা দুই নৌকায় পা না দিয়ে একটু স্পষ্টীকরণ করছি যে আমাদের ধাতটা কোন দিকে। আমি আমি ব্যক্তিগত মতামত এটা, যে ভারতবর্ষ পরিষ্কার করে দেখাচ্ছে যে যারা গ্রোথ ওরিয়েন্টেড নেশন তাদের ধর্ম না দেখে আমরা তাদের সাথে ব্যবসা করব, আর যারা ধ্বংস ওরিয়েন্টেড নেশন তাদের সঙ্গে আমরা অতটা ব্যবসা করব না। তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো, কিন্তু অতটা ব্যবসা করব না, ঝগড়া করব না, কিন্তু তাদের সাথে দহরম মহরমও করব না। কারণ এই মুহূর্তে প্রাইম মিনিস্টার ওনার সাথে কথা বলেছেন এবং সেটা আবার টুইট করে দিয়েছেন উনি, আমি আমার ভাইয়ের সাথে কথা বলেছি, তো ভাই বলছেন ওনাকে। তো এইখানে ইসরায়েলকেও ভাই বলেছেন, কিন্তু আমি ইরানের কাউকে ভাই বলতে শুনিনি। তো ফলে এটা একটা স্পষ্টীকরণ আসছে। তবে ইরান কিন্তু এটা আনতাবরি করছে না। ইরান এটা যথাযথ প্ল্যান করে করছে যে আমরা যদি ডুবি সারা পৃথিবীকে ডুবিয়ে ছাড়বো। তাই জন্য তারা এই স্ট্রেট অফ হরমুজ, যেটা নিয়ে কালকে আপনি ম্যাপও দেখাচ্ছিলেন, ওইখানটাতে অলরেডি কিছু জাহাজকে অ্যাটাক করেছে। আজকে ওমানের ওপরে, পোর্টের ওপরে বোম ফেলেছে ইরান। এবং ইরান চেষ্টা করছে এই তেলের দাম বাড়িয়ে ইউএসকে এক প্রকার বাধ্য করা। কারণটা কি বলুন তো, সব থেকে বেশি তেল কেনে ভারত আর চীন, এবং ভারত আর চীনের এনার্জি রিকোয়ারমেন্ট অন্যান্য দেশের থেকে অনেক বেশি। ফলে তাদের সব থেকে বেশি ইকোনমিতে ঝামেলা হবে, এবং চীন তাহলে চুপ করে বসে থাকতে পারবে না। এবং সেইখানে ইরান কিন্তু পাকা চাল খেলছে, এটা আপনাকে মানতে হবে। যে তারা বলছে যে আমি কেন কষ্ট করে এই ইসরায়েলকে মারবো, আমি কেন কষ্ট করে ইউএস কে মারবো। যদিও কালকে নাকি ইউএস এর উপর অ্যাটাক করেছিল, একটা ওই এয়ারক্রাফট ক্যারিয়ার উপর অ্যাটাক করেছিল, কিছু হয়নি, ইউএস বলেছে যে আমাদের অ্যাটাক হয়েছে। এবং কালকে ইউএস 3জন আমেরিকান সৈন্য মারা গেছে, সেটাও রিপোর্টে দিয়েছে। তো এইবার কি হচ্ছে, যে কেন কষ্ট করব, তার থেকে আমি ঘেটে দিই। খেলা ঘেটে দিলে তেলের দাম বাড়বে, আপনার পৃথিবী ত্রাহি ত্রাহি করবে, তখন সবাই বলবে ইরানের সাথে সমঝোতা করো। এইটা বোধহয় ওদের স্ট্র্যাটেজি, সেভাবেই চলছে। আপনি যথার্থ বলেছেন। এইবার আপডেট দেব যে ইরানে এই মুহূর্তে কি হচ্ছে। তার আগে আমি একটা ছোট্ট কথা আপনার পারমিশন নিয়ে বলতে চাই। দেখুন, ইউএই 140টা মিসাইল পড়েছে, 270টা ড্রোন আমরা দেখেছি দাউ দাউ করে জ্বলছে। বুর্জ খালিফা বন্ধ, এয়ারপোর্ট বন্ধ, আমাদের বড় 7 স্টার হোটেল বন্ধ, ইউএইর মানুষেরা ত্রাহি ত্রাহি করছে। কতারে দেখেছি, আমরা বাহরাইনে দেখেছি। সেখানে আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই, ভারতবর্ষের ওপর অপারেশন সিন্দুরের সময় কয়েকশো ড্রোন এসেছিল, একটা ড্রোনও ভারতবর্ষের কোনো ক্ষতি করতে পারেনি। এবং তার জন্য ভারতবর্ষের সেনাবাহিনীর যে অবদান, সেটা কেউ বলে না সেরকম ভাবে। আপনি বলেছেন আপনার চ্যানেলে, বাট আমরা আমাদের কোনো শহরে কোনো বোম পৌঁছায়নি, মিসাইল পৌঁছায়নি। বহু চেষ্টা করা হয়েছিল, বহুভাবে তুর্কির বানানো, চায়নার বানানো মিসাইল, এবং এই সময় কয়েকশো, এবং একটাও আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। এবং এই ক্ষমতাটা হয়েছিল কারণ ভারতবর্ষ নিজের জিনিস ব্যবহার করেছে, অন্য কারো না, এক্সেপ্ট ফর রাশিয়ার S-400 ব্যবহার করেছে। তাছাড়া আমাদের যে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ছিল, সেই এয়ার ডিফেন্স আমাদেরকে বাঁচিয়েছে। মানে আগে ডিফেন্স, তারপরে তো অ্যাটাক। এখানে আপনি দেখেন ইরানের এয়ার ডিফেন্স কাদের, কোন দেশের তৈরি? চীন দেশের তৈরি। ইরানের অন্যান্য জিনিস কাদের? মিসাইল তাদের তৈরি, ড্রোন তাদের তৈরি। তো সেই এয়ার ডিফেন্স তছনছ করে দিয়েছে ইসরায়েল আর আমেরিকা মিলে প্রথম দিনের যুদ্ধতে। সেইখানে আমার মনে হয় যে এইখানে একটা কথা, যে আমরা যে শান্তিতে আছি এখন অব্দি, সারা পৃথিবী আমাদের আশেপাশে জ্বলছে, তার দুটো কারণ। একটা হচ্ছে ভারত নিউক্লিয়ার পাওয়ার, আর আরেকটা হচ্ছে ভারতের সেনাবাহিনী দাঁড়িয়ে আছে এবং একদম শটান, মানে ছাতি টেনে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা বর্ডারে, এবং সমস্ত রকম মোকাবিলার জন্য। এইবার আসি, হয়েছেটা কি। ইরানের প্রচুর লস হয়েছে, টপ লিডারশিপ গেছে, খামেনি গেছেন, তার অনেক আত্মীয় স্বজন গেছেন, অনেক বড় বড় জেনারেল গেছেন, ডিফেন্স মিনিস্টার গেছেন। এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি ইরানের একদম তছনছ হয়ে গেছে। অনেক মিসাইল লঞ্চিং, মিসাইল ওদের অনেক আছে, 3000টা মিসাইল আছে শুনেছি, কিন্তু মিসাইল লঞ্চার যেগুলো, সেগুলো তত নেই। সেগুলো অনেক বেছে বেছে ইসরায়েল ধ্বংস করেছে। ইরানের প্রক্সিগুলো একটু দুর্বল হয়ে আছে, সেরকমভাবে হামাসের আর শক্তি নেই আগের যুদ্ধটার পরে। এবং হিজবুল্লাহকে আমেরিকা আর ইসরায়েল মিলে অনেক পিটিয়েছে। হুতি এখন অব্দি চুপ আছে। হুতি তো আপনি যদি দেখেন, ওমানের ঠিক তলায় ইয়েমেন, সেখানে হুতিরা থাকে, এবং সেখান থেকে এখন অব্দি সেই বদমাইশিটা করেনি। এবং এখন অব্দি রেড সিতে আমরা কোনো ঝামেলা দেখিনি, সেটাও একটা ভালো জিনিস। তো এইখানে হচ্ছে ইরানের বন্ধু সংখ্যা কমে গেছে পৃথিবীতে, কারণ মুসলিম দেশগুলো ইরানকে সেরকমভাবে অফিসিয়ালি সাপোর্ট দিচ্ছে না। এটা ইরানের দুঃখের দিক, কিন্তু ইরানের কিছু মানে শক্তির দিক আছে, সেইটা আমি একবার দর্শকদের বলতে চাইবো। যে অত সহজে ভেনেজুয়েলার মতো বা ইরাকের মতো যেটা হয়েছিল, সেটা এখানে নাও হতে পারে। তার কারণ, প্রথম কথা, ইরানের সাইজ।
ইরান বহু বড় কান্ট্রি। হ্যাঁ, মানে ইরাকের আপনি ধরে নিন 3 গুণ, বা আফগানিস্তানের 2 গুণ, আর এগুলো বড় বড় কান্ট্রি। তো 3 গুণ ইরাক বা 2 গুণ আফগানিস্তান, ইসরায়েলের তো কত গুণ আমি জানি না। আর প্রচুর পাহাড় আছে। এবং আমেরিকা বা ইসরায়েল কেউ পদাতিক সৈন্যবাহিনীকে ইরানে পাঠাচ্ছে না, যেটা ইরাকে পাঠিয়েছিল। এবং পদাতিক সৈন্যবাহিনী না পাঠিয়ে ইরানের মতো একটা প্রাচীন সভ্যতাকে অত তাড়াতাড়ি করে দমবন্ধ করে যে মেরে ফেলবে, আমার মনে হয় একটু অসুবিধা হবে। আমি ফ্যাক্টস বলছি, আমি অ্যানালিস্ট, আমি কোনো পক্ষ নিয়ে বলছি না, আমি ফ্যাক্ট বলছি। এবং সেখানে ইরান কিন্তু অনেকগুলো অ্যাট্যাক আরো অ্যাবজর্ব করবে, কারণ তাদের কাছে, তাদের দেশবাসীর কাছে মৃত্যুটা একটা দৈনন্দিন ঘটনা। কারণ যদি আমেরিকার বমে না মরে, ইসরায়েলের মিসাইলে না মরে, তো খামেনির অত্যাচারে মরে যাবে। এরকম করে 30,000 মানুষ তো মারা গেছে এই দুটো যুদ্ধের মাঝখানে এই বছরেই, কারণ তারা নাকি ইসরায়েলকে সাপোর্ট করেছিল এবং টাঙিয়ে দিয়েছে, এবং আপনারাও দেখেছেন সেগুলো টিভিতে। তো সেইখানে দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি নেপালে যেটা দেখেছেন, শ্রীলঙ্কায় দেখেছেন, পাকিস্তানে দেখেন, যে পাকিস্তানের মানুষ, নেপালের মানুষ রাস্তায় বেরিয়ে আসে, সেরা বাংলাদেশের মানুষ রাস্তায় বেরিয়ে আসে। সেই ব্যাপারটা কিন্তু ইরানের নেই, কারণ মানুষ প্রায় 40 বছর ধরে অন্ধকারে বাধা ছিল আর কি। ফলে তারা স্বাধীনতা পাওয়ার পরে হয়তো স্বাধীনতা পাবে না, এবং আবার ওই খামেনির মতোই একজন হয়তো শাসন ব্যবস্থা নেবেন, এবং তিনি গুছিয়ে আবার খেলবেন, এবং এবার একটু সাবধানে খেলবেন। আমার মনে হয় মানুষ ভয় আছে, সেইভাবে রেজিম চেঞ্জে একটা নতুন লিডার এসে গেল, আমার মনে হয় সেটা ইরানে হবে না, আমার ব্যক্তিগত মতামত। কিন্তু গালফ কান্ট্রিগুলো ছোট্ট ছোট্ট, আপনি তো ম্যাপ দেখাচ্ছেন রেগুলার, আপনি যদি ইউএই দেখেন না, ইরানের সাইজে মানে মানে একটা ছোট্ট দ্বীপের মতো লাগছে ইউএইটাকে। তো এরা কি অতগুলো মিসাইল অ্যাটাক নিতে পারবে? কতদিন নিতে পারবে? কারণ ইরানের দেওয়ালে পিঠ হয়ে গেলে তারা কি করবে আমরা জানি না। আর স্টেট অফ হরমুজ নিয়ে আমরা কথা বলেছি, তাদের মিসাইল স্টক পাইল আছে, আইসিবিএম আছে তাদের, এবং 2000-3000 কিলোমিটারের রেঞ্জের মিসাইল আছে, এবং ড্রোনও প্রচুর আছে। এবং আমি শুনতে পাচ্ছি, আমি এটা সঠিকতা জানি না, গভীর রাতে নাকি কিছু প্লেন সমস্ত কিছু রাডার বন্ধ করে ল্যান্ড করেছে সাপ্লাই দেওয়ার জন্য, এবং চীন আর রাশিয়ার নাম শুনতে পাচ্ছি, আমি সঠিকতা জানি না। এটা তো হয় যুদ্ধে আমাদের বিরুদ্ধে তুর্কি এসেছিল, এবং এটা হয় আমাদের সপক্ষে ইসরায়েল এসেছিল যুদ্ধে, তারা প্লেন নামিয়েছিল, ওইদিকে তুর্কি নামিয়েছিল। এগুলো হয়, এগুলোতে কিচ্ছু করতে পারবে না আমেরিকা, কারণ তারা যদি রাশিয়া বা চায়নার প্লেন উড়াতে চায়, জানলেও, প্রথমে জানতে পারবে না, জানলেও তারা করতে পারবে না। ফলে আমি ঠিক বুঝতে পারছি না এই যুদ্ধ কতদিন টানবে। আজকে দেখলাম সকালে ট্রাম্প বলেছেন 4-5 সপ্তাহ তো যুদ্ধ চলবে, আমরা শেষ করে ছাড়বো। তো এইটা হচ্ছে একটা ওভারঅল ব্যাপার। এবার ট্রাম্পের একটা ব্যাপার আছে, রাশিয়ার যেমন ইউক্রেনের যুদ্ধ 3 বছর ধরে চলছে, কিন্তু রাশিয়ার মানুষের জীবনের মূল্য একটা আমেরিকান মানুষের জীবনের মূল্যের সমান না। সোজা কথা, আমেরিকান মানুষরা তাদের সৈন্যদের মৃতদেহ দেখতে চায় না, যেই জন্য গভর্নমেন্ট পড়ে যায়। ফলে ট্রাম্পের একটা মিড টার্ম ইলেকশন আছে নভেম্বরে, যদি তিনি এই যুদ্ধটা তাড়াতাড়ি গুটিয়ে না আসতে পারেন, তাহলে তাকেও পাত্তারি করতে হবে। কারণ আমেরিকান মানুষরা একেবারেই পছন্দ করে না, এবং ট্রাম্প এসেছিলেন যে আমি আফগানিস্তান থেকে সৈন্য বার করে নেব এইটা বলে, কারণ বহু বছর ধরে আফগানিস্তানে মরছিল আমেরিকান মানুষেরা, এবং সেটা নিয়ে ভীষণ বিক্ষুব্ধ ছিল আমেরিকার জনবাসী, কারণ তাদের কাছে মানুষ বাঁচবে, এনজয় করবে, কেন ফালতু যুদ্ধের মধ্যে মরবে, যেটা রাশিয়ার জন্য না, চীনের জন্য না। কিছুটা হলে ভারতও অনেক অ্যাবজর্ব করতে পারে ক্যাজুয়ালিটি, আমাদের এক একটা বোম ব্লাস্টে 40-50 জন মরে, তখন আমরা অ্যাবজর্ব করতে পারি। কিন্তু আমেরিকার যখন 9/11 হয়েছিল, আপনারা দেখেছিলেন, তারা সারা পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল। তো ফলে আমার মনে হয় সেখানে একটা চাপ আছে। এবং ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট, তিনি আজকে বলেছেন যে আমরা শেষ দেখে ছাড়বো। আজকে হেজবোল্লাহ কিছু অ্যাটাক করেছিল, তখন উনি লেবাননের থাকে হেজবোল্লাহরা, তখন উনি লেবাননের ক্যাপিটাল বেইরুটে মিসাইল পাঠিয়ে দিয়েছিলেন, এবং বলেছিলেন যে আমি চাই না লেবানন এর মধ্যে জড়াক, বাট হেজবোল্লাহ যদি জড়ে আমার কিছু করবার নেই। তো এইবার ইরান দেখছি স্ট্র্যাটেজিক্যালি জাহাজ, লজিস্টিক পোর্ট এগুলোকে অ্যাটাক করছে, এবং মিডল ইস্টের কান্ট্রিতে অ্যাটাক করছে। এবার যদি তেলের বড় বড় খনিগুলোতে আগুন লাগিয়ে দিতে পারে, যেটা এদের ভয়, তাহলে তখন আর কিছু করা যাবে না, ওখানে আগুন নেমানো যাবে না তখন, এবং তাতে সারা পৃথিবী একটা ডামাডোলে পড়ে যাবে, যেটা হয়তো ইরান চাইছে। দেখা যাক কোন দিকে এগায়। এখন অবধি আমি যেটা বুঝতে পারছি যে ইরান যে স্যারেন্ডার করবে, ট্রাম্প বারবার বলছে ইরান আর্মি স্যারেন্ডার করো, বাট তারা যে হাতিয়ার নামিয়ে দেবে এত সহজে আমি অন্তত দেখতে পাচ্ছি না, কারণ স্যারেন্ডারটা হয়তো তাদের চরিত্রে নেই, এটা চরিত্রগত। ভেনিজুয়েলা কি করেছে, সেটা কি ভিয়েতনাম করেছিল? করেনি তো। এবার শ্রীলঙ্কা যেটা করেছে সেটা কি ভারত করবে? করবে না তো। তো এইগুলো এক একটা মানুষের স্যারেন্ডার চরিত্র থাকে এক একটা নেশনের, আরেকটা এক একটা নেশনের থাকে না। তো ফলে এইটা নিয়ে আমার মনে হচ্ছে যে অনেক দূর জল গড়াবে,
এবং ভারত যেটা স্ট্যান্ড নিয়েছে একটা মানে দৃঢ় স্ট্যান্ড দেখতে পাচ্ছি। ভারতের ক্যাবিনেট কমিটি মিটিং হয়েছে, তাতে ডিফেন্স মিনিস্টার, প্রাইম মিনিস্টার ছাড়া ডিফেন্স মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন, ফাইন্যান্সিয়াল মিনিস্টার ছিলেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, আরও বিশেষ কিছু সেক্রেটারি ছিলেন, এবং তারা মিলে কিছু নিশ্চয়ই ডিসকাস করছে। কারণ তেলের দাম বাড়লে কি হবে সেটা একটা সবার চিন্তা, যে কিভাবে সেটা করবে। তার অনেক সিস্টেম আছে, সেই তেলের দামটাকে অ্যাবজর্ব করবার সিস্টেম আছে। ভারত এখন তো আর সেই জায়গায় নেই যে একটা কিছু হয়ে গেল আর সঙ্গে সঙ্গে ভারত গিভ আপ করে দিল, না, সেই জায়গায় নেই, সিস্টেম আছে। সেটা নিশ্চয়ই তারা প্ল্যানিং করছেন, এবং আশা করছি যে ভারতবর্ষ মোটামুটি শান্তিতে থাকবে, এই যুদ্ধের মাঝখান দিয়ে বেরিয়ে আসতে পারবে। তো কার্যত আপনারা শুনলেন যে মধ্যপ্রাচ্যে বা মিডল ইস্টে ঠিক কী হচ্ছে। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগলো, তিনি কিন্তু আমাদের সেনাবাহিনীর কথা বললেন এবং অপারেশন সিন্দুরের বীরত্বের কথা মনে করিয়ে দিলেন। কার্যত সেইভাবে কেউ আলোচনা করে না যে আমাদের যে নিজস্ব মিসাইল সিস্টেম রয়েছে, আমাদের যে সেনাবাহিনী কত দক্ষ আমরা সকলেই জানি, কিন্তু নিজস্ব যে মিসাইল সিস্টেম রয়েছে সেটার কথা কেউ কিন্তু সেইভাবে কিছু বলে না। এয়ার ডিফেন্স সিস্টেম যাকে বলা হচ্ছে, যে কতটা মানে কার্যকর আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আপনারা সকলেই জানেন। যেভাবে একের পর এক চীন এবং তুর্কির মিসাইল এবং ড্রোন যেভাবে পাকিস্তান চালাচ্ছিল কার্যত, কিন্তু একটাও কোনো ড্রোন বা মিসাইল সেই অর্থে ভারতবর্ষের মাটি স্পর্শ করতে পারেনি। শুধুমাত্র ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারে বলেই, কিন্তু এটা এয়ার ডিফেন্স তৈরি করতে পারে বলেই, এবং যদিও রাশিয়ার থেকে S-400 নিয়েছিল, তারপরেও ভারতের কাছেও কিন্তু নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম আছে বা তৈরি করতে পেরেছে। আকাশ তীর আপনারা তো নাম জানেন। তো সেই সমস্ত বিষয়ে সেইভাবে কেউ বলে না কার্যত আমাদের দেশে, কিন্তু বলা উচিত যে আমাদের নিজস্ব দেশে তৈরি করা মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট কতটা কার্যকরী কার্যত। কারণ আপনারা শুনতে পেলেন যে আমেরিকা এবং ইসরায়েল প্রথমেই যে কাজটা করেছে, ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলো কিন্তু গুঁড়িয়ে দিয়েছে, এবং সেগুলো হচ্ছে মেড ইন চায়না। তো সেগুলো কিন্তু গুঁড়ে গেছে, কার্যত ধ্বংস হয়ে গেছে। কিন্তু অপরদিকে অপারেশন সিন্দুর দেখুন, ভারতের দিকে তারা কতগুলো মিসাইল মেরেছিল পাকিস্তান, এবং একটাও কিন্তু ভালো মানে সেগুলো কুমা মিসাইল নয় কার্যত, চীনের এবং তুর্কির মিসাইল এবং তুর্কির ড্রোন। আপনারা সকলে জানেন তুর্কির ড্রোন কীরকম হয়, কীরকম মানে ক্ষমতাশালী হয়, তারপরেও ভারতবর্ষের মাটি স্পর্শ করতে পারেনি। সেটা হচ্ছে একমাত্র কারণ ভারত নিজে সক্ষম, ভারতের নিজের এয়ার ডিফেন্স সিস্টেম আছে এবং ভারতের সেনাবাহিনী অনেক শক্তিশালী। তো সেটা কিন্তু ভাই স্যালুট ভাই, স্যালুট। সেই কথা কিন্তু বললেন, এবং আমাদের উচিত এটা প্রচার করা যে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে নিজস্ব, সেটা কতটা শক্তিশালী। তারপরে আরেকটি কথা বললেন যে ইরানের এখন যে নতুন চাল তাদের মাথায় যেটা চলছে, তারা যেহেতু আমেরিকা বা ইসরায়েলকে সেই অর্থে আক্রমণ করতে পারছে না, তো সেই অর্থে তারা এখন ছোট ছোট যে সমস্ত কান্ট্রি রয়েছে যাকে বলা হয় গালফ কান্ট্রি, যে এই যেমন নাম বললাম, সৌদি আরব বলুন, দুবাই বলুন, কাতার বলুন, কুয়েত বলুন, আরও যে সমস্ত ধারে ধারে রয়েছে আর কি কান্ট্রি, যাদেরকে বলা হয় আরবিয়ান কান্ট্রি, সেই সমস্ত ছোটো ছোটো কান্ট্রির উপর হামলা চালাচ্ছে। কেন? কোনো কারণবশত যদি যেখানে থেকে তৈল বা তেল তোলা হয় সেখানে যদি একবার আগুন ধরে দিতে পারে কার্যত, বা সেখানে যদি কোনো ক্ষতি করতে পারে, তাহলে সারা পৃথিবীতে টলমশ হয়ে যাবে। এবং আপনারা সকলেই জানেন যে সবথেকে বেশি তেল কেনে ভারত এবং চীন, এই দুটি দেশ তেল কেনে। তো সবথেকে বেশি যে তেলের যে ক্ষতি হবে সেটা ভারতের আর চীনের হবে, এবং গোটা পৃথিবীরই হবে।
তো সেই ক্ষেত্রে তখন একটা আলাদা অন্যরকম একটা প্রেশার আসবে। তো কোথাও না কোথাও সেই একটা চেষ্টা কিন্তু ইরান চালাচ্ছে যে সহজে হার মারবো না আমরা, এই ছোটো ছোটো কান্ট্রিগুলোতে দুবাই, আবুধাবি, যে সমস্ত ছোটো ছোটো কান্ট্রি রয়েছে যেখান থেকে তেল তৈরি হয়, বিশেষ করে তেল তোলা হয়, সেই সমস্ত কান্ট্রিতে তারা কিন্তু মিসাইল অ্যাটাক করছে, ড্রোন অ্যাটাক করছে। ভাবুন না, বুর্জ খালিফার পাশেই একটা মিসাইল পড়েছে, পিছনে বুর্জ খালিফার মানে পিছনে। ওখানে কি বুর্জ খালিফার আশেপাশে কি আমেরিকার কোনো এয়ার বেস রয়েছে? নেই তো। তারপরেও কিন্তু ইরান বুর্জ খালিফায় মানে জানি না বুর্জ খালিফাকে অ্যাটাক করেছিল কিনা। তারপরে পৃথিবীর সেভেন স্টার হোটেল দুবাই, সেখানেও হামলা চালিয়েছে কার্যত, সেখানে কি আমেরিকার এয়ারবেস রয়েছে বলুন তো? সেখানেও তো নেই। তার হামলা চালাচ্ছে কেন? কার্যত ওই একটা প্ল্যান তাদের মাথায় কোথাও না কোথাও ঘুরছে যে এই ছোটো ছোটো দেশগুলোকে অ্যাটাক করব এবং এনাদের যে তেলের যে ভান্ডার সেগুলোকে ধ্বংস করব। তার ফলে গোটা পৃথিবীতে ক্রাইসিস তৈরি হবে, অয়েলের ক্রাইসিস তৈরি হবে। তার ফলে তখন গোটা পৃথিবী ধরে আমেরিকার উপর চাপ সৃষ্টি করবে, আমেরিকাকে সন্ধি করতে বাধ্য করবে। এই একটা প্ল্যান তাদের মধ্যে কোথাও না কোথাও ঘোরাঘুরি করছে। আপনারা শুনতে পারলেন যে ব্রিগেডিয়ার দাস বা ব্রিগেডিয়ার দেবাশিস দাস তিনি কিন্তু স্পষ্ট বললেন, এবং ভারত যে একটা নতুন নীতি নিয়েছে তার কথাও বললাম। ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে ইউএই বা দুবাইয়ের সঙ্গে পাশে কিন্তু রয়েছে। কার্যত নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে দুবাইয়ে, এবং দুবাইয়ে প্রচুর ভারতীয় কাজ করে। আপনারা জানেন এই যে সমস্ত কান্ট্রি রয়েছে, সৌদি আরব বলুন, কাতার বলুন, কুয়েত বলুন, দুবাই বলুন, অনেক কোটি ছাড়িয়ে যাবে এত ভারতীয় কার্যত ভারতীয়রা ওখানে কাজ করে। তো সেই ক্ষেত্রে একটা তো আছেই অবশ্য। তো আপনাদের কি মনে হচ্ছে যে এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? অবশ্যই আপনারা কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।